আজকে আমরা ক্লাস 7 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের ইংলিশ সাবজেক্টের সিলেবাস এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 ইংলিশ সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হয় এবং সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। দেখো কোন কোন লেসন তোমাদের পড়তে হয়। সাধারণত 4 নম্বর যে লেসন দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, 5 নম্বর হচ্ছে আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার, 6 নম্বর লেসন দ্য ভ্যাগাবন্ড, 7 নম্বর হচ্ছে মোগলি অ্যামং দ্য উডস, 8 নম্বর লেসন দ্য স্টোরি অফ প্রজারপাইন, 9 নম্বর হচ্ছে জেসি বোস আ বিউটিফুল মাইন্ড। এর সঙ্গে থাকবে গ্রামার, ভোকাবুলারি, রাইটিংয়ের মধ্যে তোমাদের লেটার, প্যারাগ্রাফ, স্টোরি এইগুলো সাধারণত দেওয়া হয়। তো এই সমস্ত লেসনের মধ্যে যে তোমাদের রাইটিং প্যারাগ্রাফ রয়েছে সেগুলো ভালোভাবে পড়বে, তার মধ্যে থেকে পরীক্ষায় আসে। এবং 5 নম্বর আর 6 নম্বর এই যে দুটি লেসন, এই লেসন দুটি খুব ভালোভাবে পড়বে। সাধারণত বেশিরভাগ স্কুলে এই দুটি লেসন থেকেই তোমাদের কিন্তু যে সিন থাকে আর কি, সিন প্যাসেজ তুলে প্রশ্ন দেয়, এই সাধারণত 5 এবং 6 নম্বর লেসন থেকে বেশিরভাগ দিয়ে থাকে। ওকে, তো এই লেসন দুটি তোমরা ভালোভাবে পড়বে, বাকি লেসনগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। ওকে, তো চলো আমরা একটি কোশ্চেন পেপারের উত্তর সম্পূর্ণ দেখে নেব। তার আগে এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো যদি তোমরা পেতে চাও আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং পেড কোর্সের মধ্যে কিন্তু এর পিডিএফগুলো দেওয়া থাকবে। প্রথমে তোমাদের অ্যাপ থেকে পেমেন্ট করতে হবে, তারপর কিন্তু তোমরা সমস্ত পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে দেখো প্রথমে রয়েছে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। 1 নম্বর দাগে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। এখানে একটি প্যাসেজ দেওয়া হয়েছে লেসন 5 আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার, এই যে 5 নম্বর লেসন তোমাদের সেখান থেকে, এবং প্যাসেজটি পড়ে তারপর নিচে যে প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর তোমাদের লিখতে হবে। দেখো প্যাসেজটা কি দেওয়া আছে আমরা একবার পড়ে নেব, তারপর প্রশ্নের উত্তরগুলো লিখব। উই উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম। তো এখানে কী বলা হচ্ছে, উই উড ফাইন্ড আমরা খুঁজে বের করতাম, দ্য হ্যামার হাতুড়িটা, ফর হিম তার জন্য, অ্যান্ড এবং দেন হি উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল। তো দেখো তার দেন কি, অ্যান্ড এবং তারপর কি হতো, হি উড হ্যাভ লস্ট সাইট তিনি সেই চিহ্নটা সাইট অফ দ্য মার্ক তিনি চিহ্নটা হারিয়ে ফেলতেন। ঠিক আছে, কোন চিহ্নটা, হি হ্যাড মেড অন দ্য ওয়াল, যে চিহ্নটা তিনি দেওয়ালে করেছিলেন সেই চিহ্নটা হারিয়ে ফেলতেন। হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন, যেখানে সেই পেরেকটা পোঁতা হবে আর কি, সেই জায়গায় তিনি একটা চিহ্ন করে রাখতেন, সেই চিহ্নটা হারিয়ে ফেলতেন। ঠিক আছে, তার আগে তিনি হাতুড়ি হারিয়ে ফেলতেন, হাতুড়ি যখন খুঁজে পাওয়া যেত তারপর তিনি সেই চিহ্নটা হারিয়ে ফেলতেন যেখানে পেরেকটাকে পোঁতা হবে। এরপর দেখো, ইচ অফ আস হ্যাড টু get up on the chair beside him and see if we could find it. তো ইচ অফ আস আমাদের প্রত্যেককেই হ্যাড টু গেট আপ, উঠতে হতো, অন দ্য চেয়ারের ওপরে, বিসাইড হিম তার পাশে, অ্যান্ড সি এবং দেখতে হতো, ইফ উই কুড ফাইন্ড ইট আমরা এটাকে খুঁজে পাই কিনা। সেই চিহ্নটাকে, যেখানে যে চিহ্নটা তিনি এঁকেছিলেন পেরেকটা পোঁতার জন্য, সেই চিহ্নটাকে সবাইকে চেয়ারে উঠে দেখতে হতো যে কেউ চিহ্নটা খুঁজে পাচ্ছে কিনা। এরপর দেখো, উই উড ইচ ডিসকভার ইট ইন আ ডিফারেন্ট প্লেস। তো দেখো, উই উড ইচ ডিসকভার আমরা প্রত্যেকেই এটাকে আমরা প্রত্যেকেই এটাকে আবিষ্কার করতাম, অর্থাৎ দেখতাম আর কি, সেই যে সেই চিহ্নটাকে ইন আ ডিফারেন্ট প্লেস আলাদা আলাদা জায়গায়, কেউ বলতো এখানে, কেউ বলতো ওখানে, অর্থাৎ একটা নির্দিষ্ট যে জায়গা যেখানে চিহ্নটা করা হয়েছিল সেটা কেউ নির্দিষ্টভাবে বলতে পারতো না। অ্যান্ড হি উড কল আস অল ফুলস, এবং তিনি আমাদের সবাইকে বলতেন কি, যে আমরা প্রত্যেকে সবাই হচ্ছি বোকা। Trying to reach a point 3 inches beyond what was possible for him to reach, the string would slip and down he would slide onto the piano. তো দেখো, trying to reach, trying কি চেষ্টা করা, to reach পৌঁছাতে, a point 3 inches beyond 3 ইঞ্চি আরও পিছনে বা আরও দূরে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে কী হতো, হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু ইচ, অর্থাৎ তার পক্ষে যতদূর পৌঁছানো পসিবল যতদূর পৌঁছানো হচ্ছে সম্ভব তার থেকেও তিনি 3 ইঞ্চি বেশি উঁচুতে পেরেকটা পোঁতার চেষ্টা করতেন, এবং তার ফলে কী হতো, দ্য স্ট্রিং উড স্লিপ স্ট্রিং বলতে সেই তারটা পিছলে যেত। ঠিক আছে, স্লিপ বলতে পিছলে যেত, অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন টু দ্য পিয়ানো, এবং তিনি নিচে পিয়ানোর উপরে পড়ে যেতেন। ওকে, তো এই পর্যন্ত। আচ্ছা, এরপর আরও একটু আমাদের প্যাসেজটা দেওয়া হয়, যেখানে কী বলা হচ্ছে, দেখো, অ্যাট লাস্ট আঙ্কেল পজার উড গেট দ্য স্পট ফিক্সড অ্যান্ড পুট দ্য পয়েন্ট অফ দ্য নেল অন ইট উইথ হিজ
লেফট হ্যান্ড অ্যান্ড টেক দ্য হ্যামার ইন হিজ রাইট হ্যান্ড। তো এখানে কী বলা হচ্ছে, অ্যাট লাস্ট মানে শেষ পর্যন্ত আঙ্কেল পজার উড গেট দ্য স্পট ফিক্সড। শেষ পর্যন্ত আঙ্কেল পজার সেই স্পট মানে কি স্থানটা ফিক্স মানে নির্দিষ্ট করতো আর কি, যেখানে পেরেকটা পোঁতা হতো আর কি, পোঁতা হবে সেই চিহ্নটা শেষ পর্যন্ত তিনি মানে নির্দিষ্ট করতেন, অর্থাৎ চিহ্নটাকে তিনি খুঁজে পেতেন আর কি। অ্যান্ড এবং পুট মানে কি রাখতেন দ্য পয়েন্ট অফ দ্য নীল, নীল মানে কি পেরেক, পেরেকের সেই বিন্দুটা অর্থাৎ পেরেকের যে দিকটা পোঁতা হবে, যে দিকটা হুল থাকে আর কি, সেই হুল দিকটা কী করা হতো, অন ইট মানে তার উপরে রাখতেন আর কি, যেখানে পেরেকটা পোঁতা হবে সেই চিহ্নের উপরে পেরেকের হুলটা রাখতেন কি উইথ হিজ লেফট হ্যান্ড, তার বাঁ হাত দিয়ে, বাঁ হাতে পেরেকটা ধরে সেখানে রাখতেন, ঠিক আছে, পেরেকটা পোঁতার জন্য। অ্যান্ড টেক দ্য হ্যামার ইন হিজ রাইট হ্যান্ড, এবং হাতুড়িটা তিনি তার ডান হাত দিয়ে ধরতেন, ডান হাত দিয়ে মানে হাতুড়ি পেরেকের উপরে ঘা মারবেন তার জন্য। অ্যান্ড উইথ দ্য ফার্স্ট ব্লো, এবং প্রথম আঘাতেই হি উড স্ম্যাশ হিজ থাম্ব, তিনি তার যে বুড়ো আঙুল সেটাকে থেতলে ফেলতেন হাতুড়ি দিয়ে, পেরেকে ঘা মারতিকে তিনি কী করতেন, নিজের বুড়ো আঙুলের উপরে হাতুড়ির যে ঘা সেটা তিনি বা আঘাত সেটা তিনি হাতের উপরে বুড়ো আঙুলের উপরে তিনি দিতেন। এরপর দেখো অ্যান্ড ড্রপ হ্যামার, এবং তিনি হাতুড়িটা কী করতেন, ফেলে দিতেন, ড্রপ মানে কি ফেলে দেওয়া, হাতুড়িটা ফেলে দিতেন উইথ আ ইয়েল মানে চিৎকার করে, ইয়েল মানে কি চিৎকার, মানে একটা চিৎকার করে তিনি হাতুড়িটা ফেলে দিতেন যেহেতু তার আঙুলে আঘাত লেগেছে। অন সামবডিজ টোজ, টোজ মানে হচ্ছে পায়ের আঙুল, ঠিক আছে, কারো পায়ের আঙুলের উপরে সেই হাতুড়িটা তিনি ফেলে দিতেন চিৎকার করে, হাতুড়িটা তার হাত থেকে পড়ে যেত এবং সেই হাতুড়িটা নিচে কারো পায়ের আঙুলের উপরেই পড়তো, ঠিক আছে। তো এই পর্যন্তই আমাদের এই প্যাসেজটা দেওয়া হয়েছে 5 নম্বর লেসন থেকে। প্যাসেজটা আমরা পড়লাম, তোমরা সম্পূর্ণ লেসনটা তোমরা ভালোভাবে কিন্তু পড়বে। এই পুরো লেসনটার আমরা ভিডিও অলরেডি কিন্তু চ্যানেলে আপলোড করা আছে, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবে, তাহলে কিন্তু তোমাদের আরও পুরো লেসনটা বুঝতে সুবিধা হবে। যদি তোমাদের এই লেসন থেকে অন্য কোনো জায়গা থেকে প্যাসেজ তুলে দেয় তাহলে কিন্তু সেটাও তোমরা কিন্তু তার অর্থ বুঝতে পারবে এবং প্রশ্নগুলো উত্তর করতে পারবে। এবং এই প্রতিটা লেসনের যে প্রশ্ন উত্তর তোমাদের বইয়ে রয়েছে, যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলোও কিন্তু করে দেওয়া হয়েছে প্রতিটা ভিডিওর মধ্যে, তো সুতরাং ভিডিওগুলো তোমরা কিন্তু দেখে নেবে। তো এরপর আমরা যে প্রশ্নগুলো আমাদের এখানে রয়েছে সেই প্রশ্নগুলো করব পরপর। দেখো নাম্বার এতে কী দেওয়া হচ্ছে, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, এখানে সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে বলা হচ্ছে। নাম্বার একে দেওয়া আছে আঙ্কেল পজার উড ড্রপ দ্য হ্যামার অন, তো আঙ্কেল পজার তার যে হাতুড়িটা ফেলে দিতেন, কিসের উপর ফেলতেন, হিজ থাম্ব তার বুড়ো আঙুলের উপরে, হিজ টো তার পায়ের আঙুলের উপরে, সামবডিজ টো মানে অন্য যে কারো পায়ের যে আঙুল তার উপরে, তো তিনি অন্য কারো পায়ের আঙুলের উপরে তিনি হাতুড়িটা ফেলে দিতেন, তো এটা অপশান সি এরটা সঠিক উত্তর হবে। নাম্বার 2 হচ্ছে আঙ্কেল পজার ওয়াজ ট্রাইং টু রিচ আ পয়েন্ট ড্যাশ ইঞ্চেস বিয়ন্ড হিজ ক্যাপেবিলিটি, তো 2, 3 না 4 হবে, এখানে কী হবে 3 ইঞ্চেস বিয়ন্ড, অর্থাৎ তার যতদূর পর্যন্ত সম্ভব মানে পৌঁছানো সম্ভব তার থেকে তিনি আরও 3 ইঞ্চি বেশি উঁচুতে ওঠার চেষ্টা করতেন বা সেই পেরেকটাকে পোঁতার চেষ্টা করতেন, ঠিক আছে। তো এখানে হবে 3 ইঞ্চেস, অপশন বি এটা সঠিক হবে। 3 নম্বরে দেখে আঙ্কেল পজার উড কল আস অল ইন্টেলিজেন্ট কেয়ারলেস ফুলস, তো আঙ্কেল পজার আমাদের সকলকে কী বলতেন, ফুলস মানে বোকা বলতেন, যেহেতু তারা কেউই হচ্ছে সেই চিহ্নটাকে খুঁজে পেত না। নেক্সট 4 নম্বরে আঙ্কেল পজার উড স্লাইড অ্যান্ড ফল, আঙ্কেল পজার স্লাইড মানে কি পিছলে পড়ে যেতেন, কিসের ওপর, অন দ্য পিয়ানো, অন দ্য চেয়ার, অন দ্য ফ্লোর, তো অন দ্য পিয়ানো মানে পিয়ানোর উপরে তিনি পড়ে যেতেন, তো নাম্বার এ এখানে সঠিক উত্তর হবে। নাম্বার বিতে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ফ্রম দ্য প্যাসেজ, যে প্যাসেজটা আমরা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। 1 × 4 = 4। 1 নম্বর দেখে আঙ্কেল পজার ওয়াজ ট্রাইং টু রিচ আ পয়েন্ট, কী হবে এরপরে 3 ইঞ্চেস বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, এই অংশটা লিখতে হবে, যে প্যাসেজটা আমরা পড়লাম তার এই যে অংশটা দেওয়া আছে এতদূর পর্যন্ত, তার পরের অংশটা আমাদের এখান থেকে লিখে দিতে হবে। এরপর নাম্বার 2 দ্য সিনোনিম অফ কর্ড অ্যাজ ফাউন্ড ইন দ্য অ্যাবাভ প্যাসেজ ইজ, এই যে কর্ড এর যে সিনোনিম মানে অর্থ আর কি, শব্দার্থ, সেটা আমাদের প্যাসেজের মধ্যে আমরা পড়েছি, সেটা কি, সেটা হচ্ছে স্ট্রিং, ঠিক আছে, STRING, স্ট্রিং মানে হচ্ছে সুতো বা তার আর কি, ঠিক আছে। তো কর্ড মানেও হচ্ছে সুতো বা তার এরকম হয়। তো নাম্বার 3 আঙ্কেল পজার উড লস, মানে আঙ্কেল পজার হারিয়ে ফেলতেন, কি হারিয়ে ফেলতেন, দ্য সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল, ওকে, এই অংশটা লিখতে হবে। নাম্বার 4 দ্য অ্যান্টোনিম অফ পসিবল অ্যাজ ফাউন্ড ইন দ্য অ্যাবাভ প্যাসেজ ইজ, এখানে বলা হচ্ছে এই যে ইম্পসিবল এটার অ্যান্টোনিম আমরা প্যাসেজের মধ্যে পড়েছি, সেটা এখানে লিখতে হবে। তো ইম্পসিবল এর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, সেটা কি, পসিবল, ঠিক আছে, তো শূন্যস্থানে বসবে পসিবল। এরপর নাম্বার সিতে
অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স টেকিং হেল্প ফ্রম দ্য টেক্সট। টেক্সট বলতে যে প্যাসেজটা আমরা পড়লাম সেখান থেকে সাহায্য নিয়ে আমাদের নিচের প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। প্রশ্নের মান 2 করে 2 দুগুণে 4 নাম্বার দেওয়া আছে। নাম্বার 1-এ হোয়াট হ্যাপেন্ড আফটার ফাইন্ডিং দ্য হ্যামার, অর্থাৎ হাতুড়িটা খুঁজে পাওয়ার পর কী ঘটেছিল। তো হাতুড়িটা খুঁজে পাওয়ার পর আঙ্কেল পজার যেখানে তিনি পেরেকটা পুঁতবেন, যে নিশানাটা তিনি করে রেখেছিলেন, যে চিহ্নটা, সেটা তিনি হারিয়ে ফেলতেন। ওকে, তো আফটার ফাইন্ডিং দ্য হ্যামার আঙ্কেল পজার উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল ওয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন। ওকে, 3 নম্বরে হচ্ছে হোয়াট উড আঙ্কেল পজার ডু আফটার গেটিং দ্য স্পট ফিক্সড। তো আঙ্কেল পজার যেখানে পেরেকটা পুঁতবেন আর কি, সেই যে চিহ্নটা সেটাকে খুঁজে পাওয়ার পর বা নির্দিষ্ট করার পর তিনি কি করতেন। তারপর তিনি পেরেকটা বাঁ হাতে করে ধরতেন এবং ডান হাত দিয়ে পেরেকের উপরে আঘাত করতেন এবং প্রথম আঘাতে তিনি তার বুড়ো আঙুলটা থেতলে ফেলতেন। ওকে, এবং সেই হাতুড়িটা তিনি একটা জোরে চিৎকার করে ফেলে দিতেন এবং সেই হাতুড়িটা নিচে কারো পায়ের আঙুলের উপরে গিয়ে পড়তো। ওকে, তো এত বড় তো আমরা লিখবো না, সংক্ষেপে আমাদের লিখতে হবে। তো আমরা কী লিখবো? আফটার গেটিং দ্য স্পট ফিক্সড আঙ্কেল পজার পুট দ্য পয়েন্ট অফ দ্য নেল অন ইট উইথ হিজ লেফট হ্যান্ড অ্যান্ড টেক দ্য হ্যামার ইন হিজ রাইট হ্যান্ড। অর্থাৎ সেই চিহ্নটা খুঁজে পাওয়ার পর আঙ্কেল পজার কী করতেন? বাঁ হাত দিয়ে পেরেকটা ধরতেন, যেখানে পেরেকটা পোঁতা হবে সেইখানটায়, এবং ডান হাতে তিনি তার হাতুড়িটা ধরতেন। ঠিক আছে, পেরেকটা পোঁতার জন্য। নাম্বার ডিতে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদের চার্টটাকে সম্পূর্ণ করতে হবে। 1 × 2 = 2। প্রথমে দেওয়া আছে কজ, তারপর হচ্ছে এফেক্ট, এখানে কারণ, আর এখানে হচ্ছে ফল। প্রথমেরটা কী দেওয়া আছে? এফেক্টটা দেওয়া আছে, কজটা লিখতে হবে। তো কী দেওয়া আছে এফেক্টে? ইচ চাইল্ড হ্যাড টু গেট আপ বিসাইড হিম অন দ্য চেয়ার, অর্থাৎ প্রত্যেকটা বাচ্চাকে কী করতে হতো? তার পাশে, অর্থাৎ আঙ্কেল পজারের পাশে তার যে চেয়ার, সেই চেয়ারের উপরে উঠতে হতো। কজ, কারণ কি? তাদেরকে সেই যে নিশানাটা তিনি হারিয়ে ফেলেছিলেন, যেখানে পেরেকটা পোঁতা হবে, সেটাকে তাদের সবাইকে খুঁজতে হতো আর কি। ঠিক আছে, তো আমরা এখানে কী লিখবো? দে ওয়ান্টেড টু ফাইন্ড দ্য মার্ক অন দ্য ওয়াল, তাদেরকে সেই দেয়ালের ওপরে মার্ক বা চিহ্নটা খুঁজতে, ঠিক আছে, তারা খুঁজতে চেয়েছিল। ঠিক আছে, এরপর আমাদের এখানে কজটা দেওয়া আছে নাম্বার 2-এ, অ্যাট দ্য ফার্স্ট ব্লো অন দ্য হ্যামার, মানে হাতুড়ির প্রথম আঘাতেই, এটা হচ্ছে কারণ। হাতুড়ির প্রথম আঘাতে ফলাফলটা কী হতো? তিনি তার বুড়ো আঙুলটা থেতলে ফেলতেন। তো আঙ্কেল পজার স্ম্যাশড হিজ থাম্ব, তো প্রথম আঙ্কেল পজার কী করতেন? তার যে বুড়ো আঙুল সেটাকে থেতলে ফেলতেন। ঠিক আছে, এখানে স্ম্যাশ মানে হচ্ছে কোনো কিছুকে থেতলে দেওয়া। রিডিং কম্প্রিহেনশন আনসিন, এখানে একটি আনসিন প্যাসেজ দেওয়া আছে। এখানে 2 নম্বর দাগে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো, অর্থাৎ নিচে একটি প্যাসেজ দেওয়া হয়েছে, এই প্যাসেজটিকে ভালোভাবে পড়তে হবে এবং তারপর তার নিচে যে প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর লিখতে হবে। এবং এই প্যাসেজটি তোমাদের কিন্তু বইয়ে নেই, ঠিক আছে, অন্য কোথাও থেকে প্যাসেজটাকে তুলে দেওয়া হয়েছে, আনসিন একটা আননোন প্যাসেজ, ঠিক আছে, সেটাকে পড়তে হবে। তো প্যাসেজটি আগে আমরা পড়ে নিই, তারপর আমরা প্রশ্নের উত্তরগুলোকে লিখব। দেখো প্রথমে কি দেওয়া আছে? হ্যামলেট দ্য প্রিন্স অফ ডেনমার্ক ওয়াজ ওয়ান্স the happiest young man in the country but a great trouble came into his life. তো কী বলা হচ্ছে? হ্যামলেট কি একজনের নাম, যে কে? দ্য প্রিন্স অফ ডেনমার্কের রাজকুমার। ঠিক আছে, প্রিন্স বলতে এখানে রাজকুমার। ওয়াজ মানে কি ছিল, ওয়ান্স দ্য হ্যাপিয়েস্ট ইয়াং ম্যান, একসময় তো তিনি একজন হ্যাপিয়েস্ট মানে সব থেকে সুখী একটা ইয়াং মানে যুবক ছিলেন একটা। ঠিক আছে, ইন দ্য কান্ট্রি মানে হচ্ছে দেশে, বাট কিন্তু আ গ্রেট ট্রাবল কিন্তু একটা ভীষণ বা মহান একটা সমস্যা কেম ইনটু হিজ লাইফ, তার জীবনে একটা সমস্যা এসেছিল। হিজ ফাদার ডাইড সাডেনলি ইন আ মিস্টেরিয়াস ওয়ে। তো হিজ ফাদার মানে কি তার বাবা, ডাইড মারা গিয়েছিলেন, সাডেনলি হঠাৎ করে, ইন আ মিস্টেরিয়াস ওয়ে একটা রহস্যজনকভাবে। তো মানে কি, সুতরাং হ্যামলেট বিকেম ভেরি স্যাড অ্যান্ড আপসেট। তো সুতরাং কী হয়েছিল? হ্যামলেট হয়ে পড়েছিল, বিকেম মানে হয়ে পড়া, ভেরি মানে খুব, স্যাড মানে দুঃখী হয়ে পড়েছিল, অ্যান্ড আপসেট এবং হতাশ হয়ে পড়েছিল। হ্যামলেট ওয়াজ টোল্ড দ্যাট দ্য ওল্ড কিং হু ওয়াজ ওয়াইজ অ্যান্ড গুড হ্যাড ডাইড ফ্রম দ্য বাইট অফ আ স্নেক when the king was asleep one afternoon in the garden. দেখো কি বলা হচ্ছে? এখান থেকে পড়ছি আমরা, হ্যামলেট ওয়াজ টোল্ড মানে হ্যামলেটকে বলা হয়েছিল, দ্যাট মানে কি যে, দ্য ওল্ড কিং এই
বৃদ্ধ রাজা হু ওয়াজ ওয়াইজ মানে যে ছিল কি বুদ্ধিমান বা জ্ঞানী অ্যান্ড গুড এবং ভালো হ্যাড ডায়েড তিনি মারা গিয়েছিলেন ফ্রম দ্য বাইট অফ আ স্নেক একটা সাপের কামড়ে। ওয়েন যখন দ্য কিং ওয়াজ অ্যাসলিপ যখন রাজা ঘুমাচ্ছিলেন আর কি ঘুমন্ত অবস্থায় ছিলেন ওয়ান আফটারনুন একদিন বিকেলবেলায় ইন দ্য গার্ডেন মানে হচ্ছে বাগানে। তো বাগানে এই রাজা যখন একদিন ঘুমোচ্ছিলেন সেই সময় একটা সাপের কামড়ে তিনি মারা গিয়েছিলেন এমনটাই এই হ্যামলেটকে বলা হয়েছিল। সুন আফটার হিজ ডেথ মানে তার মৃত্যুর পরেই খুব শীঘ্রই মৃত্যুর সঙ্গে সঙ্গে আর কি হয়েছিল ক্লডিয়াস ব্রাদার অফ দ্য ডেড কিং অ্যান্ড আঙ্কেল অফ হ্যামলেট ম্যারিড দ্য কুইন অ্যান্ড নাও ওয়াজ দ্য কিং। তো কী বলা হচ্ছে সুন মানে কি শীঘ্রই আফটার হিজ ডেথ তার মৃত্যুর পরেই অর্থাৎ রাজার মৃত্যুর পরে কি হলো ক্লডিয়াস একজনের নাম এবং সে কে ব্রাদার অফ দ্য ডেড কিং এই মৃত রাজার ভাই তার নাম হচ্ছে ক্লডিয়াস। তিনি কি করলেন ডেড কিং অ্যান্ড আঙ্কেল অফ দ্য হ্যামলেট এবং এই যে হ্যামলেটের হচ্ছে কি কাকা হবে ঠিক আছে রাজার ভাই মানে হ্যামলেটের কাকা। তো তিনি কি করলেন ম্যারিড মানে হচ্ছে বিবাহ করলেন দ্য কুইন অর্থাৎ রানীকে বলতে এখানে হ্যামলেটের মা রানী বলতে হ্যামলেটের মা তো তাকে এই রাজা তার কাকা বিয়ে করলেন আর কি অ্যান্ড এবং নাও এখন ওয়াজ দ্য কিং এবং এখন তিনি হলেন কি রাজা এই হ্যামলেটের যে কাকা অর্থাৎ ক্লডিয়াস তিনি এখন রাজা হয়ে পড়লেন যেহেতু রানীকে বিয়ে করে নিলেন। এরপর হ্যামলেট ডিড নট লাইক হিজ মাদার টু ম্যারি অ্যাগেন so quickly and the more he thought about the affair the sadder he became। তো কী বলা হচ্ছে এখানে হ্যামলেট ডিড নট লাইক মানে হ্যামলেট পছন্দ করেনি হিজ মাদার টু ম্যারি অ্যাগেন তার মা যে আবার বিয়ে করলেন সেই বিয়েটাকে এই হ্যামলেট কিন্তু পছন্দ করেনি বা মেনে নিতে পারেননি। তো কুইকলি মানে এত তাড়াতাড়ি তার বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গেই তার মা এবং তার কাকা দুজনে যে আবার বিয়ে করে নিলেন এই ব্যাপারটা হ্যামলেট মেনে নিতে পারেননি। অ্যান্ড এবং দ্য মোর হি থট অ্যাবাউট দ্য অ্যাফেয়ার বলতে এখানে সম্পর্ক এবং এই হ্যামলেট যত বেশি এই সম্পর্কটাকে নিয়ে ভাবতে লাগলেন থট মানে কি ভাবা তার মা এবং তার কাকার বিবাহর যে সম্পর্ক এই সম্পর্কটাকে নিয়ে যত তিনি ভাবলেন দ্য স্যাডার হি বিকেম তত তিনি দুঃখী হয়ে পড়লেন। স্যাড মানে কি দুঃখী আর স্যাডার বলতে আরও দুঃখী হয়ে পড়া এবং তত বেশি তিনি দুঃখ পেতে থাকলেন। তো এই হচ্ছে আমাদের একটি আনসিন প্যাসেজ এখান থেকে আমাদের প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রশ্নগুলো দেখো এর বাংলা অনুবাদ এখানে দেওয়া আছে চাইলে তোমরা বাংলাটাকে এখান থেকে পড়ে নিতে পারো একবার ওকে। তো প্রশ্নগুলো দেখো এখানে কি দেওয়া হয়েছে নাম্বার এতে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে 1:3 = 3। নাম্বার 1 দেওয়া আছে দ্য হ্যাপিয়েস্ট ইয়াং ম্যান ওয়ান্স দ্য কান্ট্রি ওয়াজ। তো এই যে দেশের মধ্যে একসময় একটা খুব সুখী বা খুশি আর যে ইয়াং ম্যান ছিল যুবক ছিল তার নাম কি ছিল ক্লডিয়াস হ্যামলেট না দ্য কিং সেটা হচ্ছে কি হ্যামলেট ওকে অপশন বি এরটা। এরপরে হচ্ছে হ্যামলেটস ফাদার ওয়াজ আ ভেরি স্যাড কিং ওয়াইজ কিং ট্রাবলসাম কিং। তো যে হ্যামলেটের বাবা ছিলেন কিরকম মানুষ তো তিনি ছিলেন কি ওয়াইজ কিং একজন হচ্ছে বুদ্ধিমান বা জ্ঞানী একজন রাজা ছিলেন অপশন বি আমাদের এখানে সঠিক হবে। নাম্বার 3 হু বিকেম দ্য কিং আফটার দ্য ডেথ অফ হ্যামলেটস ফাদার। তো মানে হ্যামলেটের বাবার মৃত্যুর পর কে রাজা হয়েছিলেন হ্যামলেট ক্লডিয়াস না স্ট্রেঞ্জার উত্তর হবে কি ক্লডিয়াস। এই ক্লডিয়াস কে ছিল হ্যামলেটের কাকা এবং রাজার ভাই ছিল ঠিক আছে। নাম্বার বিতে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে 2:3 = 6। নাম্বার 1 দেওয়া আছে হোয়াই ডিড হ্যামলেট বিকাম স্যাড অ্যান্ড আপসেট। তো কেন এই হ্যামলেট মানে খুব দুঃখ এবং হতাশ হয়ে পড়েছিলেন আনসার কি লিখবে হ্যামলেটস ফাদার ডাইড সাডেনলি ইন আ মিস্টেরিয়াস ওয়ে। তো হ্যামলেটের বাবা হঠাৎ করে একটা রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন ওকে। সো হ্যামলেট বিকেম ভেরি স্যাড অ্যান্ড আপসেট এই জন্যই হ্যামলেট খুব দুঃখী এবং হতাশ হয়ে পড়েছিলেন। নাম্বার 2 হচ্ছে হোয়াট ডিড হ্যামলেট নট লাইক হ্যামলেট কি পছন্দ করেননি তার মা এবং তার কাকা যে দুজনের বিয়ে করে নিয়েছিলেন আর কি বিবাহ করেছিলেন সেই জিনিসটা হ্যামলেটের পছন্দ হয়নি বা পছন্দ করেনি। তো হ্যামলেট ডিড নট লাইক হিজ মাদার টু ম্যারি অ্যাগেন সো কুইকলি মানে এত তাড়াতাড়ি তার মা যে আবার বিয়ে করে নিল তার কাকার সঙ্গে এটা সে পছন্দ করেনি হ্যামলেট। নাম্বার 3 হচ্ছে হোয়াট ওয়াজ হ্যামলেট টোল্ড অ্যাবাউট হিজ ফাদার্স ডেথ। তো তার বাবার মৃত্যু সম্পর্কে হ্যামলেটকে কি বলা হয়েছিল যে তার বাবাকে সাপের কামড়ে মারা গেছে আর কি এটাই বলা হয়েছিল। আমরা কি লিখবো হ্যামলেট ওয়াজ টোল্ড দ্যাট
ওল্ড কিং হ্যাড ডায়েড ফ্রম দ্য bite of a snake when the king was asleep one afternoon in his garden. যখন যখন একদিন তিনি তার বাগানে ঘুমোচ্ছিলেন সেই সময় সাপের কামড়ে এই যে রাজা তিনি মারা গেছেন। নাম্বার সিতে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস অ্যান্ড গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার। তো এখানে যে তথ্যটা ঠিক তার পাশে টি এবং যেটা ভুল তার পাশে এফ লিখতে হবে এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কেন ভুল অথবা কেন ঠিক সেই সম্পর্কে তোমাকে যুক্তি লিখতে হবে, অর্থাৎ সাপোর্টিং স্টেটমেন্ট বলতে আমরা যে প্যাসেজটা পড়লাম সেখান থেকেই তথ্য তুলে নিয়ে এখানে লিখতে হবে। প্রশ্নের মান 1 + 1 = 2 3 = 2। তো প্রথমটা কী দেওয়া আছে নাম্বার 1-এ, দ্য ডেথ অফ হ্যামলেটস ফাদার ওয়াজ ন্যাচুরাল, অর্থাৎ হ্যামলেটের বাবার যে মৃত্যু সেটা একটা ন্যাচুরাল মানে কি স্বাভাবিক মৃত্যু হয়েছিল। তো এটা ভুল হবে, তার মৃত্যুটা আমরা কি দেখলাম, একটা রহস্যজনক মৃত্যু হয়েছিল, মিস্টেরিয়াস ডেথ, ঠিক আছে। তো এখানে এফ লিখবো এবং সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, হিজ ফাদার ডাইড সাডেনলি ইন আ মিস্টেরিয়াস ওয়ে, একটা রহস্যজনকভাবে তার বাবা হঠাৎ মারা গিয়েছিলেন। নাম্বার 2 হচ্ছে ম্যারিং ইন কুইং ক্লডিয়াস বিকেম দ্য নিউ কিং, অর্থাৎ রানীকে বিবাহ করার পর এই যে ক্লডিয়াস তিনি রাজা হয়েছিলেন, এটা সঠিক তথ্য, তো আমরা লিখব ঠিক। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, ক্লডিয়াস ব্রাদার অফ দ্য ডেড কিং অ্যান্ড আঙ্কেল অফ হ্যামলেট ম্যারিড দ্য কুইন অ্যান্ড নাও ওয়াজ দ্য কিং। ওকে। নাম্বার 3, হ্যামলেট ওয়াজ ভেরি হ্যাপি উইথ হিজ মাদার্স সেকেন্ড ম্যারেজ। তো হ্যামলেট তার মায়ের যে সেকেন্ড মানে দ্বিতীয় বিবাহ এটাতে সে খুব খুশি হয়েছিল, এটা ভুল তথ্য, সে এই বিবাহটাকে মেনে নিতে পারেনি এবং সেটা পছন্দ করেনি। তো এফ হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবে, হ্যামলেট ডিড নট লাইক হিজ মাদার টু ম্যারি আগেন সো কুইকলি, মানে এত তাড়াতাড়ি তার মা যে বিয়ে করে নিয়েছিলেন এটা তিনি পছন্দ করেননি, হ্যামলেট পছন্দ করেনি। এরপর সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তিনের এতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস, এগুলো সঠিক মডেল ভাব দিয়ে পূরণ করতে হবে। নাম্বার 1-এ কী দেওয়া হচ্ছে, উই ড্যাশ সেভ ট্রিজ ফর আ বেটার ফিউচার। তো কী হবে, উই শুড সেভ ট্রি ফর আ বেটার ফিউচার, মানে ভালো ভবিষ্যতের জন্য আমাদের কিন্তু গাছকে বাঁচিয়ে রাখতে হবে। ইট ড্যাশ রেন টুডে, তো আমরা কী লিখবো, ইট মে রেন টুডে। এগুলোকে দেখো মডেল ভাব দিয়ে লিখতে বলা হচ্ছে। মডেল ভাব কোনগুলো, যে শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, এগুলো হচ্ছে মডেল ভাব, ঠিক আছে। তো ইট মে রেন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। তারপর নাম্বার বিতে কী দেওয়া আছে, ইউজ প্রেফিক্স অর সাফিক্স টু ফর্ম অ্যান্টোনিমস। এগুলোর অ্যান্টোনিমস মানে কি বিপরীত শব্দ লিখতে হবে এবং সেগুলো কীভাবে লিখতে হবে, এই যে শব্দগুলো দেওয়া আছে এর সঙ্গে প্রেফিক্স অথবা সাফিক্স যুক্ত করে। প্রেফিক্স মানে হচ্ছে এই শব্দটা বা এই ওয়ার্ডটার আগে কয়েকটি বর্ণ বা লেটার যোগ করতে হবে, আর সাফিক্স বলতে পরে কয়েকটা লেটার বা বর্ণ যোগ করতে হবে, ঠিক আছে। তো এখানে হ্যাপি আছে, আমরা এটাকে অ্যান্টোনিম বা বিপরীত শব্দ করার জন্য কী করবো, আনহ্যাপি লিখবো, এর আগে আমরা ইউএন, হ্যাপি এর আগে ইউএন এটা যোগ করলেই কিন্তু এটা বিপরীত শব্দ বা এটা অ্যান্টোনিম কিন্তু হয়ে যাবে। এরপর নাম্বার 2 দেওয়া হচ্ছে কেয়ার। তো কেয়ার মানে কি, যত্ন করতে আমরা কী লিখতে পারি, কেয়ারলেস, LESS, কেয়ারের সঙ্গে LESS এটা যুক্ত করতে হবে। তো কেয়ার মানে হচ্ছে যত্নবান আর কেয়ারলেস মানে হচ্ছে যেটা যত্নবান নয় আর কি, ঠিক আছে, অবহেলা করা। তো নেক্সট দেখো আমাদের রয়েছে নাম্বার সিতে, কমপ্লিট দ্য ফলোয়িং কম্প্যারিজনস বাই কারেক্টলি চুজিং দ্য ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। তো এখানে এই যে লিস্টের মধ্যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলোর সাহায্যে আমাদের এই কম্প্যারিজনগুলোকে কী করতে হবে, কমপ্লিট দ্য ফলোয়িং কম্প্যারিজন বাই কারেক্টলি চুজিং দ্য ওয়ার্ড। এই কম্প্যারিজনগুলোকে মানে শূন্যস্থানগুলোকে পূর্ণ করতে হবে। এখানে একটা তুলনা রয়েছে। প্রশ্নের মান দেখো 1 + 1 × 2 = 2। তো নাম্বার 1-এ দেখো কী রয়েছে, অ্যাজ দেওয়া আছে, ড্যাশ দেওয়া আছে। অ্যাজ কোল মানে কি কয়লা, অর্থাৎ কয়লার মতো কালো, এটাকে তুলনা করা হচ্ছে। তো কী লিখবো, অ্যাজ ব্ল্যাক লিখতে হবে। এখানে ব্ল্যাক মানে কি কালো, তো অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল মানে কয়লার মতো কালো। এগুলো হচ্ছে কম্প্যারিজন বা তুলনামূলক শব্দ বা ঠিক আছে শব্দগুচ্ছ। তারপর দেখো অ্যাজ ড্যাশ অ্যাজ বি মানে কি মৌমাছি বা মাছি, তো অ্যাজ বিজি অ্যাজ বি মানে মৌমাছির মতো ব্যস্ত। নাম্বার ডিতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস। এখানে সঠিক ভার্বের ফর্ম দিয়ে পূরণ করতে হবে এই সংস্থানগুলো। আই হ্যাভ নট, এখানে রাইট দেওয়া আছে। দেখো আই হ্যাভ নট এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো ভার্বের থার্ড ফর্ম হবে, তো রাইটের থার্ড ফর্মকে রিটেন। তো আই হ্যাভ নট রিটেন ফর আ ফিউ ডেজ মানে আমি কয়েকদিন ধরে লিখিনি, ঠিক আছে। নাম্বার 3-এ দেয়ার ড্যাশ, এখানে বি ভার্ব দিতে হবে, সেইং দ্যাট পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান। তো এখানে কী হবে, দেয়ার ইজ হবে বি ভার্ব মানে কি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো হচ্ছে বি ভার্ব। তো এখানে দেয়ার ইজ হবে, ঠিক আছে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো দেয়ার ইজ
সেইং মানে একটা কথা আছে, পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান, মানুষের থেকে কাগজ বেশি ধৈর্যশীল। 3 নম্বর হচ্ছে হি টুক হিজ স্টাফ অ্যান্ড ড্যাশ অ্যাট দোজ হু ওয়ার হ্যাকিং। এখানে কি লিখবো আমরা, হি টুক হিজ স্টাফ অ্যান্ড ট্রাস্ট অ্যাট দোজ হু ওয়ার হ্যাকিং। এখানে দেখো এটা পাস্ট টেন্সে রয়েছে, তার জন্য এই যে রাস এর ভাবটা আমাদের এখানে পাস্ট টেন্সেই হবে, রাসের সঙ্গে ইডি যোগ করে রাস্ট লিখতে হবে। নাম্বার 4 ইউ ড্যাশ, এখানে বি ভাব লিখতে হবে, দ্য গার্ডেনার। তো ইউ আর দ্য গার্ডেনার, তুমি হচ্ছে বাগানের মালিক। দে আর ড্যাশ, এখানে কি হবে, আর এর পরে এখানে দেখো ভার্বের সঙ্গে আইন যোগ করতে হবে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। তো দে আর গোয়িং টু বিল্ড সাম হাউসেস। এরপর সেকশন সি রাইটিং স্কিল, এখানে দেওয়া হচ্ছে ইউ 4 নম্বর থেকে ইউ হ্যাভ কাম টু নো দ্যাট দ্য লোকাল পোস্টম্যান হ্যাজ ডেলিভার্ড ইউর লেটার টু ইউর নেবার্স হাউস বাই মিস্টেক। অর্থাৎ তুমি জানতে পেরেছো যে তোমার পোস্ট অফিস থেকে একটা চিঠি তোমার মানে ভুল করে তোমার প্রতিবেশী কাউকে দিয়ে দিয়েছে আর কি, ডেলিভার করে দিয়েছে। রাইট আ লেটার টু দ্য পোস্ট অফিস উইথ আ রিকোয়েস্ট টু রিটার্ন দ্য লেটার টু ইউ। তো তোমাকে কি করতে হবে, একটা লেটার লিখতে হবে পোস্ট অফিসে, যে তোমার যে চিঠি সেটাকে যাতে তোমার কাছে আসে, ফিরে আসে। প্রশ্নের মান 10 নম্বর দেওয়া আছে। তো লেটারটি লেখার জন্য আমরা কী লিখবো, দেখো টু দ্য পোস্ট মাস্টার, ঠিক আছে। তারপরে এখানে পোস্ট অফিসের পুরো অ্যাড্রেসটা লিখবে, যেখানে যে পোস্ট অফিসে তুমি লিখছো নিজের যে গ্রামের যে পোস্ট অফিস, সেখানকার সেই পোস্ট অফিস ঠিকানাটাই লিখবে। লেখার পরে কি লিখবেন, সাবজেক্ট হচ্ছে কি রিটার্ন অফ দ্য লেটার, অর্থাৎ চিঠি ফেরত আর কি, চিঠিটা তোমার অন্য জায়গায় চলে গেছে, সেটাকে তুমি ফেরত চাইছো। এরপর কি লিখবো, রেসপেক্টেড স্যার আর ম্যাডাম হলে ম্যাডাম লিখবে। আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট দ্য পোস্টম্যান অফ আওয়ার এরিয়া মিস্টেকেনলি ডেলিভার্ড মাই লেটার টু মাই নেবার্স হাউস অ্যান্ড দে রিটার্নড দ্য লেটার ব্যাক টু দ্য পোস্ট অফিস। ইট কুড বি অ্যান ইম্পর্টেন্ট লেটার ফর মি। এখানে কি বলা হচ্ছে, আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন, আমি আপনার মনোযোগ আকর্ষণ করে মানে বলছি যে কি টু দ্য ফ্যাক্ট দ্যাট দ্য পোস্টম্যান অফ আওয়ার এরিয়া, আমাদের এরিয়ার যে পোস্টম্যান মিস্টেকেনলি মানে ভুলবশত ডেলিভার্ড মাই লেটার টু দ্য নেবার্স হাউস, আমার প্রতিবেশীকে তার মানে একটা আমার লেটারটা ডেলিভার করেছে। অ্যান্ড দিয়ে রিটার্ন দ্য লেটার ব্যাক টু দ্য পোস্ট অফিস, এবং তারা অর্থাৎ প্রতিবেশী যাকে লেটার দিয়েছিল সে আবার কি পোস্ট অফিসে লেটারটা ব্যাক করে দিয়েছে, রিটার্ন করে দিয়েছে, ঠিক আছে। ইট কুড বি অ্যান ইম্পর্টেন্ট লেটার ফর মি, মানে এটা আমার জন্য একটা গুরুত্বপূর্ণ লেটার বা চিঠি হতে পারে। সুতরাং আই রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করছি, টু টেক নেসেসারি স্টেপস টু গেট মি ব্যাক মাই লেটার অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমার চিঠিটা যাতে আমি মানে যত তাড়াতাড়ি সম্ভব আমি পাই, সেই জন্য আপনি প্রয়োজনীয় স্টেপ মানে গ্রহণ করুন আর কি, ঠিক আছে, স্টেপ নিন আর কি, প্রয়োজনীয় পদক্ষেপ নিন। থ্যাংক ইউ ইন অ্যাডভান্স, তারপর হচ্ছে ইয়োর ফেথফুলি, এটা লিখে নিজের পুরো নামটা এখানটা লিখবে, ঠিক আছে। তারপরে এখানে নিজের পুরো ঠিকানা এবং অ্যাড্রেস লিখবে বাঁ দিকে। তো এইভাবে লেটারটা তোমরা লিখবে। তারপরে এটার বাংলা অনুবাদ এখানে আমি দিয়ে রেখেছি, বাংলাটা তোমরা চাইলে এখান থেকে পড়ে নেবে, ওকে, ভিডিওটিকে পজ করে। নেক্সট এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে রাইট আ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, গিভ আ টাইটেল টু দ্য স্টোরি। এখানে একটি 80 শব্দের মধ্যে একটি গল্প লিখতে হবে এবং গল্পটার একটা হচ্ছে টাইটেল বা নাম দিতে হবে। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টগুলোর সাহায্যে লিখতে হবে। পয়েন্টসগুলো কী দেওয়া আছে, আর হেয়ার চ্যালেঞ্জেস টু আর টর্টয়েস টু আ রেস, মানে হচ্ছে একটি খরগোশ একটা টর্টয়েস মানে একটা কচ্ছপকে এটা রেসের জন্য চ্যালেঞ্জ করেছিল, প্রতিযোগিতার জন্য, দৌড় প্রতিযোগিতা। দ্য রেস স্টার্টস, রেসটা শুরু হলো। হেয়ার টেক্স রেস্ট অন দ্য ওয়ে, এবং খরগোশ মাঝপথে বিশ্রাম নিল। ফলস অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়েছিল। দ্য টর্টয়েস রিচ দ্য গোল ফার্স্ট, এবং কী হলো, কচ্ছপ মানে প্রথমেই তাদের যে উইনিং পয়েন্ট যে গোল বা লক্ষ্য যেটা সেখানে আগেই পৌঁছে গেল কচ্ছপ, ঠিক আছে। এই পয়েন্টগুলোকে নিয়ে আমাদের গল্পটাকে লিখতে হবে। আমরা দেখো লিখছে এখানে গল্পটার নাম দিচ্ছে প্রথমে দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস, মানে হচ্ছে খরগোশ এবং কচ্ছপ। তো ওয়ান্স আ হেয়ার অ্যান্ড আ টর্টয়েস লিভড ইন আ ফরেস্ট, মানে একসময় একটি খরগোশ এবং একটা কচ্ছপ একটা জঙ্গলে বাস করত। দ্য হেয়ার ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ ফার্স্ট স্পিড, এবং এই খরগোশ তার যে ভীষণ জোরে সে দৌড়াতে পারে তার স্পিড, তার জন্য সে খুব গর্বিত ছিল। হি মেড ফান অফ দ্য টর্টয়েস ফর হিজ স্লো স্পিড, এবং সে এই কচ্ছপের যে স্লো স্পিড মানে খুব ধীরে ধীরে চলে তার জন্য সে তাকে ঠাট্টা করতো বা ব্যঙ্গ বিদ্রুপ করতো।
দ্য হেয়ার চ্যালেঞ্জড দ্য টর্টয়েস টু হ্যাভ আ রেস উইথ হিম। এবং এই খরগোশ টর্টয়েস মানে কচ্ছপকে একটা চ্যালেঞ্জ দিল, যে দৌড় প্রতিযোগিতায় একটা চ্যালেঞ্জ দিল। দ্য টর্টয়েস অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ, এবং এই কচ্ছপ তার সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করলো বা গ্রহণ করলো। দ্য রেস স্টার্টেড, এবং রেসটা শুরু হয়ে গেল, প্রতিযোগিতা শুরু হয়ে গেল। দ্য হেয়ার রেন ভেরি ফাস্ট, খরগোশ ভীষণ জোরে দৌড়াতে শুরু করলো। দ্য টর্টয়েস ওয়াজ ফার বিহাইন্ড, এবং কচ্ছপ অনেক পিছনে রয়ে গেল। দ্য হেয়ার স্টপড টু রেস্ট আন্ডার আ ট্রি, এবং কী করলো দ্য হেয়ার মানে খরগোশ কী করলো, স্টপ মানে থামলো, টু রেস্ট মানে রেস্ট নেওয়ার জন্য, আন্ডার আ ট্রি একটা গাছের নিচে। হি ফেল অ্যাসলিপ, এবং সে সেই ঠান্ডা জায়গায় মানে গাছের নিচে সে ঘুমিয়ে পড়লো। দ্য টর্টয়েস পাস্ট হিম অ্যান্ড রিচড দ্য উইনিং পোস্ট ফাস্ট। তো দ্য টর্টয়েস মানে কচ্ছপটি পাস্ট হিম মানে পাশ কাটিয়ে চলে গেল তাকে, এই খরগোশকে পাশ কাটিয়ে চলে গেলো যেখানে খরগোশটা ঘুমাচ্ছিল। অ্যান্ড রিচড দ্য উইনিং পোস্ট ফার্স্ট, এবং প্রথমে সে তাদের যে উইনিং পোস্ট, যেখানে তাদের যে জেতার লক্ষ্য বস্তু, সেখানে আগেই সে পৌঁছে গেল। দ্য হেয়ার ওক আপ, খরগোশ জেগে উঠলো। অ্যান্ড রেন অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, এবং সে যত দ্রুত দৌড়াতে পারে সেইভাবে দৌড়াতে লাগলো। হি স দ্যাট দ্য টর্টয়েস ওয়াজ অলরেডি অ্যাট দ্য উইনিং পোস্ট, এবং সে দেখলো যে কচ্ছপ অলরেডি সেই উইনিং পোস্ট মানে তাদের যে লক্ষ্যবস্তু ছিল জয়লাভ করার, সেখানে আগেই পৌঁছে গেছে এই কচ্ছপ। হি লস্ট দ্য রেস, এবং এই খরগোশ এইভাবে কিন্তু রেসটা হেরে গেল। এখান থেকে আমরা মোরাল বা নীতি কথাটা কি লিখতে পারি, স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। স্লো মানে ধীরে ধীরে যাও, কিন্তু স্টিডি সেটাকে কিন্তু কন্টিনিউ করতে হবে, মাঝপথে থামলে হবে না। তুমি যদি কোনো একটা পড়াশোনা হোক, কোনো কাজই হোক, যে কোনো জিনিস যদি কন্টিনিউ সেটাকে ধীরে ধীরে চালিয়ে যাও, তাহলে কিন্তু একসময় তুমি তোমার লক্ষ্য বস্তুতে কিন্তু পৌঁছে যাবে। মাঝপথে যদি তুমি বন্ধ করে দাও, ভীষণ স্পিডে তুমি চলতে মাঝখানে বন্ধ করে দিলে কিন্তু তুমি লক্ষ্য বস্তুতে পৌঁছাতে পারবে না। এটাই হচ্ছে এই গল্পটার নীতি কথা। ঠিক আছে, এটা বাংলা অনুবাদ এখানে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে বাংলাটা পড়ে নিতে পারো। ওকে, আর এই সমস্ত প্রশ্নদের পিডিএফ আমাদের অ্যাপের মধ্যে রয়েছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং পেড কোর্সের মধ্যে থাকবে পিডিএফগুলো। প্রথমে তোমাদের অ্যাপটি ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে, তারপর ইনস্টল করে নিয়ে রেজিস্টার করে নিতে হবে। নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, স্টেট, এখানে সিটি লিখবে, নিজের এলাকা, পাসওয়ার্ড দেবে নিজের মতো করে, তারপর রেজিস্টার করবে। পরের বার সেম ফোন নাম্বার, সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, এবং তারপর অ্যাপের মধ্যে তোমরা কিন্তু বিভিন্ন ক্লাসের কিছু ফ্রি কোর্স রয়েছে, ফ্রি পিডিএফ বা ফ্রি ভিডিওস রয়েছে, সেগুলো দেখতে পারো, অথবা পেইড কোর্স থেকে তোমরা কিন্তু এই পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারো। প্রথমে তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে, তারপর কিন্তু পিডিএফগুলোকে ডাউনলোড করতে পারবে। তো আজকে আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।